আমরা দেখছি বাংলাদেশে গত এই যে প্রায় 2 মাসের মতো হয়ে গেল নতুন যে সরকারটি ক্ষমতায় এসছে, তার আগের 18 মাসে অন্তর্বর্তীকালীন সরকারের নামে অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের যে আমলটি আমরা দেখলাম, সেই আমলটি নিয়ে এখন শুধুমাত্র ওই যে যারা 5ই আগস্ট 5ই আগস্ট মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী যেই সরকারটিকে উৎখাত করা হয়েছিল, অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগ, তারাই সমালোচনা করছে না, তারাই এই ডক্টর ইউনূস এবং তার গংদের বিচার দাবি করছেন না, বরং এখন যারা এই ইউনূসকে ক্ষমতায় বসিয়েছিলেন তারাই এখন নিজেরা তার বিচার দাবি করছেন। ফলে সেই বিষয়টিও খুব একটা মুখ্য বিষয় নয়। মুখ্য বিষয় হয়েছে এই 2 মাসে যে বিএনপি সরকার ক্ষমতায় এসেছে, ক্ষমতায় বসলো, তারা কি করছেন। খুবই আলোচিত এবং টালমাটাল একটি অবস্থা জ্বালানি তেল নিয়ে। তেলের জন্য তেলেস্মাতি চলছে, একইভাবে তেলেস্মাতি চলছে, শিশুদের প্রাণহানি ঘটছে প্রতিদিন টিকার কেলেঙ্কারির কারণে। যেই কেলেঙ্কারিও করে গেছে ডক্টর ইউনূস, কিন্তু রেস্ট টানছে এই বিএনপি সরকার। কিন্তু বিএনপি সরকার এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। পাশাপাশি আমরা জানতে পারছি বাংলাদেশ আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক দলকে এবং তার অঙ্গ সহযোগী সংগঠনগুলোর কার্যক্রম যে নিষিদ্ধ করে গেছে এবং সংগঠনকে নিষিদ্ধ করে গেছে ডক্টর ইউনূস, সেই ধারাবাহিকতাও নাকি বজায় রাখবে এই বিএনপি সরকার, অর্থাৎ তারেক রহমান সরকার। সেইভাবে একটি আইন পাশ হচ্ছে, একটি অধ্যাদেশ পাশ হতে যাচ্ছে এমন খবর। এমন পরিস্থিতির মধ্যেও বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূলের নেতা কর্মী কিংবা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, বঙ্গবন্ধুর আদর্শে যারা বিশ্বাস করেন, তাদের মধ্যে একটি প্রশ্ন জেগেছে। ঐতিহ্যের আওয়ামী লীগ, স্বাধীনতার নেতৃত্বদানকারী আওয়ামী লীগ, সংগ্রামের আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগ কি রাজপথ ভুলে গেল? আপনাকে এবং আপনার সাথে যারা কাজ করছেন তাদেরকে সহ এই আলোচনায় যারা দেখছেন, দেখবেন, সবাইকে আমি সংগ্রামী সালাম, শুভেচ্ছা, আদাব জানাচ্ছি। যে আমি একটু মূল আলোচনায় ঢুকে যেতে চাই, সেটি হচ্ছে আপনার পর্যবেক্ষণ কি এই যে 2 মাসও হতে পারলো না, এই বড় 3টি ইস্যু নিয়ে বিএনপি সরকার কেন এমন চাপের মধ্যে পড়ে গেল? আপনারা কি বিএনপি সরকারের এই ব্যর্থতাগুলো দেখছেন কিনা, সেই কথাটুকু আগে একটু শুনতে চাচ্ছি। কিভাবে দেখলেন অন্তত পক্ষে টিকার ইস্যুটি কিংবা জ্বালানি তেলের ইস্যুটি? রাজনৈতিক আলাপটিতে একটু পরে আসি। ধন্যবাদ। যে এটা একটি মানবিক ইস্যু এবং বাংলাদেশের জনগণ একটি, আমাদের শিশু মৃত্যুর হার, মাতৃ মৃত্যুর হার, দেশরত্ন শেখ হাসিনা যখন দেশ পরিচালনা করেছেন তার সুদক্ষ নেতৃত্বের কারণে কিন্তু আপনি জানেন একটা ব্যাপক হারে এটা কিন্তু সৈন্যের কাছাকাছি চলে এসেছিল এবং এটা ছিল একটি বিরাট সাফল্য। যে সাফল্য কারণে ভ্যাকসিন, টিকা, বিশেষ করে শিশুদেরকে যে হাম অথবা নানা ধরনের যে শিশুদেরকে যে 6টি টিকা দেওয়া হতো, 6টি টিকা সহ যে জিনিসগুলো, এমনকি করোনাকালীন সময়ে যে করোনার যে ভ্যাকসিন, এগুলো দিয়ে কিন্তু একটা বিশাল ব্যাপক সাফল্য অর্জন করেছিল এবং আন্তর্জাতিকভাবেও সেইভাবে তারা সহযোগিতা করেছে। তাদের সহযোগিতাও কিন্তু বাংলাদেশের মানুষের জন্য নিয়ে আসতে সক্ষম হয়েছিল দেশরত্ন শেখ হাসিনা সরকার। সেটা একটি সাফল্য ছিল এবং আপনি জানেন 2020 সালে যে ভ্যাকসিন হিরো যে উপাধিটি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দেশরত্ন শেখ হাসিনাকে দেওয়া হয়েছিল ভ্যাকসিন হিরো হিসাবে, এই আন্তর্জাতিক সংস্থা, জাতিসংঘেরই একটি সংস্থা, অনুমোদিত সংস্থা গ্যাভি কর্তৃক, এটা সারা দেশের মানুষ দুনিয়াতে এটা দেখেছে। আর সেই 2020 আর 2026 সালের শুরু 3 মাস পার হলো, এপ্রিল শুরু হয়েছে। তো এই সময়ের ভিতরে মাত্র 18 মাস ফ্যাসিস্ট ইউনূসের, দখলদার ইউনূসের সরকার, অবৈধ সরকার, আর তার পরবর্তী পর্যায়ে যে
ভাগ বাটোয়ারার নির্বাচন হয়েছে, যে নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারে নাই, মানে জনগণকে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। তারপর একটি রাজনৈতিক সরকার হিসেবেই আমরা বিবেচনায় নিতে চেয়েছি। কিন্তু আমরা দেখছি যে যেই ভ্যাকসিনের অভাবে হামের প্রকোপতা বৃদ্ধি পেটে ব্যাপকভাবে ছড়িয়েছে, যে কয়েকশো শিশু ইতিমধ্যেই তারা জীবন দিয়েছে, তাদেরকে প্রাণ রক্ষা করার সক্ষমতা দেখাতে পারেনি। এবং এই শিশুদের কাছে এই শিশুদের পিতামাতার কাছে এই শিশুদের এই অপমৃত্যুর জন্য কি জবাব আমরা দেব? কি জবাব বাংলাদেশের বর্তমান সরকার দিবে? আর এই জবাব যাদের কারণে, অবৈধ ফ্যাসিস্ট ইনোসেন্ট দুর্নীতিবাজদের কারণে, ব্যর্থতার কারণে, অযোগ্যতার কারণে, দুর্নীতির কারণে যে ভ্যাকসিন এনে সময় মতো দেওয়ার ব্যবস্থা করতে পারেনি যারা, তাদের বিচার কে করবে? এটা আজকে প্রশ্ন। আর এই শিশুদেরকে আরো যাতে কোনো মানব সন্তান আগামীতে যাতে মৃত্যুর মুখে এই সম্ভাবনাময় তরুণ শিশুকে ভবিষ্যতে কি হবে সেটা তো তাদের প্রতি আমাদের লক্ষ্য রাখতে। প্রতিটি জীবন মূল্যবান, প্রতিটি জীবন আমাদের সম্পদ। এই মানব সম্পদকে, এই শিশুদেরকে আরো যাতে ঝুঁকির ভিতরে তারা ইতিমধ্যেই পড়ে গিয়েছে। আপনি জানেন যে 95% ভ্যাকসিন প্রদানের যে সক্ষমতা থাকতে হয়, সেটা 90% থাকলেও কিন্তু কন্ট্রোল, এবং এটা গ্রহণযোগ্য আন্তর্জাতিকভাবে স্বাস্থ্য বিজ্ঞানের ভাষায়। সেক্ষেত্রে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সরকার, দেশরত্ন শেখ হাসিনা সরকারের সময় সাফল্য ছিল 95%-এর বেশি, আর আজকে 70%-এ নেমে এসেছে, যে কারণে আজকে শিশুদের মৃত্যু হচ্ছে। এবং এর দায় চাপানোর যে বিষয় নয়, এর দায় তো রাষ্ট্র পরিচালনায় যারাই থাকবে তাদেরকে দায় বহন করতে হবে, দায়িত্ব তাদের। এবং যারা এই 18 মাস 2024 সালের 5ই আগস্টের পরে যারা রাষ্ট্র ক্ষমতা দখল করেছে, সেই দখলদার ইউনূস সরকারের ব্যর্থতা, তাদের যে তারা রাষ্ট্রের জনগণকে সম্পদ হিসেবে মনে করেনি, বরঞ্চ সরকারের 41,000 কোটি টাকার যে বাজেট রাখা হয়েছিল এই টিকা প্রদানের জন্য, 6টি টিকা সহ অন্যান্য ভ্যাকসিনের জন্য, সেই টাকা নেই বলে বর্তমান সরকার স্বাস্থ্যমন্ত্রী বলছেন। তো টাকা নাই মানে যে চিকিৎসার ব্যবস্থা করা হবে না, এভাবে শিশু মারা যাবে, এর দায় আওয়ামী লীগ সরকারের আমলে বলে 8 বছর আগে থেকেই টিকা দেওয়া হয়নি না, যে কারণে মৃত্যু হয়েছে। এটা একটা মিথ্যাচার, এবং এই মিথ্যাচারের জবাব বাংলাদেশের জনগণ অবশ্যই দিবে। এখন প্রশ্নটা হলো, এই শিশুদেরকে রক্ষা করা, আগামীতে আর একটি শিশু যাতে জীবন না দিতে হয়, এটা তো এক ধরনের হত্যাকাণ্ড, এটা ঠান্ডা মাথায় হত্যা করা সামিল। কারণ যাতে এই শিশুদের জন্য দুঃখবোধ, অনুশোচনা বোধ যেমন প্রকাশ করতে হবে যারা রাষ্ট্র পরিচালনা করছে, তার পাশাপাশি এই মৃত্যুর জন্য যারা দায়ী, এই মৃত্যুর জন্য যারা দায়ী তাদেরকে আইনের আওতায় অনতিবিলম্বে আনতে হবে এবং তাদেরকে গ্রেফতার করা দরকার। আমি মনে করি ব্যর্থ সরকার, ফ্যাসিস্ট সরকার, ইউনূস সহ তার দোসরদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে তদন্তের ভিতর দিয়ে প্রকৃত অপরাধীদের বিচার হওয়া দরকার। কারণ এই শিশু হত্যা, এটা হত্যার সামিল। এটা কোনো ভ্যাকসিনের কারণে, অভাবে অথবা অব্যবস্থাপনার জন্য কারা দায়ী, ভ্যাকসিনের কেন সক্ষমতা কেন দিতে পারলো না, কেন এই শিশুরা বঞ্চিত হলো এবং তাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হলো, এর জবাবদিহি বাংলাদেশের জনগণের কাছে করতে হবে। জি, আপনি তো নিজেও কৃষিবিদ, একজন কৃষি সেক্টর নিয়ে আপনি ব্যাপক কাজ করেছেন। এই যে বিদ্যুৎ জ্বালানি, একদিকে ঢাকার রাজপথে
জ্বালানির জন্য পাম্পের সামনে সামনে মানুষকে ঘুমাতে হচ্ছে। অন্যদিকে গ্রামে কৃষিকাজ ব্যাহত হচ্ছে ব্যাপকভাবে। উৎপাদন, কলকারখানা সব জায়গায় বিদ্যুতের জন্য চরমভাবে হাহাকার চলছে। এবং এই হাহাকার নিয়ে সরকার একদিক এক এক সময় এক এক কথা বলছে। কখনো বলছে জ্বালানির সংকট নেই, জ্বালানি একদমই সব ঠিকঠাক আছে। আবার আরেকজন বলছেন যে জ্বালানিতে 5-7 দিনও হবে না, সবাইকে সংযত হতে হবে, আলো লাইট বন্ধ করতে হবে, মার্কেট 6টার মধ্যে বন্ধ। এইটি কি হচ্ছে, কিভাবে দেখছেন আপনারা কোথায় দেখুন, রেখে আমি গিয়েছিলেন এটা বিদ্যুৎ খাতকে? কৃষির ক্ষেত্রেই নয়, সকল ক্ষেত্রে জ্বালানি একটি তীব্র সমস্যা, সংকটের মুখে বাংলাদেশ পড়ে গিয়েছে। যদিও এটার কারণটা বৈশ্বিক কারণ, কিন্তু তারপরও এই পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য 2 মাসের প্রায় কাছাকাছি পার হচ্ছে। এই সময়টিতেও কিন্তু এর জন্য প্রস্তুতি নিতে হয়, প্রস্তুতি থাকতে হয়। এবং সেই প্রস্তুতিটি বর্তমান যে সরকার দেশ পরিচালনা করছে তাদের মাথায় কাজ করতেছে না। আজকে জ্বালানির সংকট থেকে বিদ্যুৎ সংকট, জ্বালানির সংকট থেকে আপনার পুরা দেশে যে শিল্প কলকারখানাগুলো আছে সেগুলো কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, সেখানে উৎপাদন ব্যাহত হচ্ছে। তো জ্বালানি সংকটের কারণে আজকে রাস্তায় রাস্তায় দীর্ঘ সিরিয়াল মনে হয় মানুষের মিছিলে পরিণত হচ্ছে। আজকে পুরো দেশের ভিতরে একটা ওলট পালট তুলকালাম অবস্থা। কিন্তু তার এই সত্য পরিস্থিতি, এই যে বাস্তব অবস্থাকে মোকাবেলা করার জন্য সত্য কথাগুলো তো বলতে হবে, কিন্তু সত্য কথা এবং কথাগুলো না বলেই সংকট উত্তরণের প্রচেষ্টা না করে অস্বীকার করার যে প্রবণতা এবং অন্যের ঘাড়ে দায় চাপিয়ে দেওয়ার যে প্রবণতা বর্তমান সরকারের ভিতরে, এটা আমরা খুবই ব্যাপক, এটা স্পষ্ট দেখতে পাচ্ছি। এই সংকট উত্তরণের জন্য আমাদের নেত্রী দেশরত্ন শেখ হাসিনা কিন্তু বলেছেন, ডিজেল ছাড়া, ফার্নেস অয়েল ছাড়া যে পেট্রোল এবং অকটেন, সেটা কিন্তু বাংলাদেশের যে আমরা যে গ্যাস আছে যে উত্তোলন করা তার বাই প্রোডাক্ট হিসাবে, সেগুলো কিন্তু আমরা পাই। সেটাকে রিফাইন করলে আমাদের এই সংকটটা কিন্তু হয় না, থাকে না। তারপর কেন সংকট হচ্ছে? আজকে রাস্তায় লম্বা হাজার হাজার মোটরসাইকেলের লাইন, পেট্রোল গাড়ি, অকটেন চালিত গাড়ি ঘোড়ার লাইন আছে আমরা দেখি। আমরা নৌপথে দেখি জাহাজ চলে না, কার্গো চলে না, ভেসেল চলে না, লঞ্চ পারাপার বন্ধ হয়ে গেছে, ফেরি পারাপার বন্ধ হওয়ার উপক্রম। আজকে এই যে ব্যাপক কলকারখানা বিদ্যুৎ উৎপাদন করতে সময় মতো পারে না। এটা শুধুমাত্র বিদ্যুৎ তো সরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে, বেসরকারি প্রাইভেট সেক্টর এবং যে ক্যাপটিভ পাওয়ারের যেখানে আছে, সব জায়গায় তো জ্বালানির দরকার। জ্বালানির অভাবে কিন্তু আগামীতে যে সংকট, এই সংকটটা তো দেশটাকে একটা গভীর সংকটের দিকে নিয়ে যাচ্ছে। এই সংকট তো নিয়ন্ত্রণ করার মনে হয় কোনো প্রচেষ্টাও বর্তমান সরকার নিচ্ছে না, উদ্যোগ নেওয়া হচ্ছে না। আজকে বিদ্যুতের অভাবে, জ্বালানির অভাবে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। শুধু এটা নয়, আজকে আমাদের ফার্টিলাইজার, কৃষি উপকরণ, আপনার ইউরিয়া থেকে আরম্ভ করে টিএসপি, মেরুয়েটা, পটাশ, এগুলো দরকার হবে, সালফেট, জাতীয় যে এইগুলো আছে, এনপিকে বলে, এগুলো উৎপাদন যখন ব্যাহত হবে, এবং এটা সময়টা তো হলো যে বড় সিজন, এখন কিন্তু বিদ্যুতের সেচের জন্য পানির প্রয়োজন, এবং সেচ চালাতে হলেও সেখানে কিন্তু বিদ্যুৎ যদি পায়, সেক্ষেত্রে বিদ্যুৎ চালিত পাম্পগুলো মানুষ সেচের কাজে ব্যবহার করতে পারবে। যেখানে মেশিন দিয়ে পাওয়ার পাম্পগুলো পরিচালিত হয়, ডিজেলের প্রয়োজন, সেক্ষেত্রে কিন্তু সেই জ্বালানিরও প্রকট অভাব আছে। এই সকল অভাবগুলো মিলিয়ে আমাদের কৃষি উৎপাদন যদি ব্যাহত হয়, ফার্টিলাইজারের অভাবে যদি উৎপাদন চাহিদা পূরণে যদি ব্যাহত হয়, সেক্ষেত্রে তো হাহাকার হবে, দুর্ভিক্ষের দিকে বাংলাদেশে চলে যাবে। কারণ আপনি জানেন আমাদের দেশের যে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা
দেশরত শেখ হাসিনা সরকারের আমলে অর্জন করেছিল, সেটা ধরে রাখার জন্য যে একটি পরিকল্পনা ছিল, সুনিবিড় পরিকল্পনা ছিল, যে যখন বিদ্যুতের দরকার, যখন সারের গ্যাসের দরকার, তখন কিন্তু অন্যান্য কাজগুলোকে, উৎপাদনের জায়গাগুলোকে সীমিত করে সেই বিদ্যুৎ এবং গ্যাসকে কিন্তু ফার্টিলাইজার এবং সেচের কাজে ব্যবহার করা হয়। আমার মনে হয় এর জন্য কোনো নীতি বর্তমান সরকারের কাছে নেই, এবং না থাকার কারণে আমরা গভীর সংকটে পতিত হচ্ছি। এবং এই গভীর সংকটে অভিজ্ঞতার অভাবে দেশের প্রতি, মানুষের প্রতি দায়বদ্ধতার জায়গাটির জবাবদিহিতা করতে হবে না, করার প্রয়োজন নেই। জনগণের প্রতি, মতামতের প্রতি যে সম্মান বোধের জায়গাটি অবৈধ দখলদার ইউনুস নষ্ট করে দিয়ে গেছে, এবং তারই ধারাবাহিকতায় বর্তমান সরকার, তারা একইভাবে মনে করে যদি একটি ফ্যাসিস্ট সরকার, ম্যান্ডেটবিহীন সরকার 18 মাস দেশে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করে, দুঃশাসন কায়েম করে, মব সন্ত্রাস চালিয়ে যদি দেশ চালাতে পারে, তো আমরা রাজনৈতিক দল, আমাদের তো সংগঠন আছে, কম থাকুক বেশি থাকুক আছে, আমাদের কিছু জনসমর্থন আছে, সুতরাং আমরা তার চাইতে বেশি দিন, দীর্ঘ সময় রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে রাখতে হবে। তাতে জনগণ গোল্লায় যাক, তাতে কে বাঁচলো, কি মারা গেল, কার পেটে খাবার আছে, কার পেটে খাবার জোগাড় করতে, অন্ন সংস্থান করতে পারবে কি পারবে না, দ্রব্যমূল্য আকাশচুম্বী হয়ে যাচ্ছে, তা নিয়ন্ত্রণ করতে না পারলে আমার কি আসে যায়, এর দায় বিগত দিনের সরকার, এর দায় উদুরপিণ্ডি বুদুর ঘরে চাপিয়ে দেওয়ার মতো সব আওয়ামী লীগের দায়। ইউনূস সাহেব বলেছেন, ইউনূস সাহেবরাও বলে বেরিয়েছেন, আওয়ামী লীগের দায়, আওয়ামী লীগ সরকার দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছে। এটা হলো এই একই কথা, কিন্তু ইউনূসের দায় কিন্তু বর্তমান সরকার নিচ্ছে, এবং তারা ইউনূসের দায়টা কিভাবে নিচ্ছে, ইউনূসের কোনো দোষ নেই, তিনি নির্দোষ, এবং এটারও দায়টা আওয়ামী লীগের ঘাড়ে চাপানোর চেষ্টা করা হচ্ছে। এটা এক ধরনের দুরভিসন্ধি এবং কমিটমেন্টের অভাব, জনগণের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, অথবা জনগণকে সুখ দুঃখকে মোকাবেলা করা, প্রতিকার করা, দূর করার জন্য যে আন্তরিকতা, সেটার প্রচন্ড অভাব আজকে বাংলাদেশে বিরাজ করছে। এর থেকে আমাদের জি, আমরা এবার একটু রাজনৈতিক ইস্যুতে চলে যাই। সেটি হচ্ছে জাতীয় সংসদে যে একটি আলাপ আলোচনা চলছে, তর্ক বিতর্ক চলছে, সেটি নিয়ে বাইরেও আবার মাঠ একটু গরমের চেষ্টা চলছে। অর্থাৎ জামাত, এনসিপি তারাও নানান হুমকি ধমকি দিচ্ছে যে গণভোটের অধ্যাদেশ যাতে বাতিল না হয়, এগুলো নিয়ে নানান ইস্যু চলছে। কিন্তু যে ইস্যুটিতে আপনার দল বাংলাদেশ আওয়ামী লীগ কে সম্পৃক্ত করা হচ্ছে, অর্থাৎ যে একটি অধ্যাদেশ তারা পাশ করার জন্য প্রস্তাব তুলতে যাচ্ছে, যেই অধ্যাদেশের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম যে ডক্টর ইউনূস নিষিদ্ধ করে রেখেছে সেটি বহাল থাকবে, অন্য সংগঠনগুলোর যে একেবারেই নিষিদ্ধ করেছে সেগুলো বহাল থাকবে। পাশাপাশি এমনও হতে পারে আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে আওয়ামী লীগকে পুরোপুরি নিষিদ্ধ করার প্রক্রিয়া যেতে পারে। এই ইস্যুটি নিয়ে এখন চলছে পক্ষে বিপক্ষে নানান আলোচনা। বাংলাদেশ আওয়ামী লীগ এই ইস্যুটিকে কিভাবে রিয়াক্ট করছে, আপনার প্রতিক্রিয়া কি হচ্ছে এটি নিয়ে, বা পার্টির মধ্যেও বা কি হচ্ছে? দেখুন, এটা একটা সম্পূর্ণ অসাংবিধানিক উদ্যোগ। অবৈধ ফ্যাসিস্ট সরকার ইউনূস যেটা করেছিল সেটা ছিল সম্পূর্ণ সংবিধান বিরোধী। আমরা যতটুকু তারই ধারাবাহিকতায় বর্তমান সরকার, এর অবৈধ সরকার যেটা করতে যেটুকু বাকি রেখেছিল, যেটা করেছিল যে তারা রাজনৈতিক কর্মকাণ্ডকে আপাতত কার্যক্রমকে বন্ধ করেছিল। তারা কিন্তু চিরস্থায়ী বন্ধ করার ঘোষণা দেয়নি। এই বর্তমান সরকার, আমরা যতটুকু জানতে পেরেছি, 15টি অধ্যাদেশ সংশোধন করে বিল হিসাবে সংসদে উত্থাপনের সুপারিশ করা হয়েছে। এর অন্যতম হলো 2025 সালের 11ই মে জারি করা সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ। এই অধ্যাদেশ বলে
2009 সালে সন্ত্রাস বিরোধী আইনের 18 এবং 20 ধারা সংশোধন করে গত বছর আওয়ামী লীগ এবং 2024 সালে অক্টোবরে ছাত্রলীগকে সহ সব রাজ্যের সকল সহযোগী সংগঠনকে নিষিদ্ধ করা হয়। সেই নিষিদ্ধ করার বিলটি তারা বিল আকারে সংসদে নিয়ে আসার জন্য উত্থাপন করেছে, এবং এটা যদি এই উদ্যোগ যদি তারা বাস্তবায়ন করে সেক্ষেত্রে কি হবে, সংবিধান বিরোধী এবং মৌলিক অধিকারের উপরে আঘাত করা হবে। এবং বাংলাদেশের সংবিধানে রাজনীতি করা, রাজনৈতিক দলের গণতান্ত্রিক অহিংস আন্দোলন করা, সংগঠন করার অধিকার বাংলাদেশের প্রতিটি নাগরিকের আছে। সেই অধিকার থেকে বঞ্চিত করার অধিকার কোনো রাজনৈতিক দলে, কোনো রাষ্ট্রের বা কোনো সরকারের হাতে দেওয়া হয়নি। এটা সাংবিধানিকভাবে এটা এই রাইট আছে। তো একটি রাজনৈতিক সরকার সে যেভাবেই হোক সে তো দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছে নির্বাচনের মধ্য দিয়ে। যে নির্বাচন নিয়ে প্রশ্ন আছে, যে নির্বাচনে খণ্ডিত নির্বাচন আওয়ামী লীগের মতো একটি বৃহত্তম জনপ্রিয় রাজনৈতিক দলকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। সেই দলকে বাদ রেখে যারা নির্বাচিত হয়েছে তারা রাষ্ট্রীয় ক্ষমতা ভোগ করার জন্য তো যদি তারা এসে থাকে আমাদের কিছু বলার নেই। তারা যদি যারা রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করছে তারা সকল মানুষের অধিকার, গণতান্ত্রিক অধিকার, মৌলিক অধিকার, রাজনৈতিক অধিকার, সাংবিধানিক অধিকার, মানবিক মূল্যবোধ, মানবাধিকার, এগুলো বাক স্বাধীনতা, এগুলোকে দিতে হবে। এটাই তো রাজনৈতিক গণতান্ত্রিক রাজনৈতিক সরকারের গণতান্ত্রিক চিন্তা চেতনায় যারা সমৃদ্ধ, সাংবিধানিকভাবে তারা রাষ্ট্রের স্থিতিশীলতা, সংবিধানকে অনুসরণ করে পরিচালনা করতে চায়, তাদের এই কাজটি তাদের দায়িত্বের ভিতরে পড়ে। আর এই কাজটি যদি করতে তারা ব্যর্থ হয় অথবা এই কাজটি না করে উদ্দেশ্য প্রণোদিত ভাবে তারা যদি এই ধারাবাহিকতা, অবৈধ দখলদার ইউনূসের যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতার সুফল ভোগ করার জন্য তারা যদি এ ধরনের বিল আকারে যদি পাশ করে, আইনে বিল আকারে তারা সংসদে যদি এই আইন পাশ করা হয়, অবশ্যই সে আইনের বেআইনি কার্যক্রমের বিপক্ষে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের গণমানুষ, সচেতন নাগরিকরা এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা, মুক্তিযুদ্ধের পক্ষের নেতাকর্মী কেউই এটাকে মেনে নিবে না, মেনে নিতে পারে না। আওয়ামী লীগ বিশ্বাস করে যে বাংলাদেশের মানুষের ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েই কথা বলতো। জনগণের অধিকার প্রতিষ্ঠা, দেশের অধিকার প্রতিষ্ঠা, দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ এই যে গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ভূমিকা সবসময় পালন করে আসে। আওয়ামী লীগ বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল। সেই আওয়ামী লীগকে রাজনীতি থেকে করার অধিকার থেকে বঞ্চিত করবে এবং সেটা আইনে পাশ করবে, এবং যেটা করার মধ্য দিয়ে যুদ্ধ অপরাধীদের, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিকে রাষ্ট্রীয় ক্ষমতায় পৃষ্ঠপোষকতা করে বসাবার যে উদ্যোগ, এটা তারই পরিকল্পনা এবং চক্রান্ত হিসাবে বাংলাদেশের মানুষ দেখবে। এবং আমি মনে করি বাংলাদেশের মানুষ ইতিমধ্যে এটা বুঝতে পেরেছে। কারণটা হলো কি, একদিকে রাষ্ট্রীয় ক্ষমতার প্রধানমন্ত্রী, জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমান, আর একদিকে বাংলাদেশের বিরোধী শক্তি জামাতি ইসলামী, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, তারা বিরোধী দলের আসন অলঙ্কৃত করেছে। এনসিপি, ইউনূসের দোসর, তারা তো আছেই। তারা সবাই কিন্তু এক অভিনয়, একই উদ্দেশ্যে, একই আদর্শে তারা বিশ্বাসী। আজকে তাদের এই গত 2 মাসে কিন্তু স্পষ্ট হয়ে উঠেছে। আজকে দেখেন 1975 সালের 15ই আগস্টের পরে জামাতে ইসলামীদেরকে, দেশ বিরোধী গোষ্ঠীদেরকে রাজনীতিতে পুনর্বাসন করেছে
বিএনপি নামক এই দলটির প্রতিষ্ঠাতা মেজর জেনারেল জিয়াউর রহমান, রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সেনাপ্রধান জিয়াউর রহমান। আজকে তিনি জামাত ইসলামীদেরকে, গোলাম আজমদেরকে বাংলাদেশের রাজনীতিতে এসে পুনর্বাসিত করেছেন। তারপরে তার স্ত্রী বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার আমলে জামাত ইসলামীদেরকে মন্ত্রী পরিষদের সদস্য বানিয়ে বাংলাদেশের জাতীয় পতাকা তাদেরকে উড়িয়ে দেওয়া হয়েছে। ঠিক একইভাবে ইউনূসের পৃষ্ঠপোষকতায়, দেশ বিরোধী গোষ্ঠীর, ফ্যাসিস্ট গোষ্ঠীর পৃষ্ঠপোষকতায় এবং মৌলবাদী গোষ্ঠীর পক্ষ অবলম্বন করে দেশ বিরোধী আবেদন ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রশ্রয়ে বিএনপিদের এবং বিএনপি নামক রাজনৈতিক দলের সমর্থনে আজকে তারা নির্বাচনে অংশগ্রহণ করে বিরোধী দলের আসন ভাগাভাগির যে নির্বাচন হয়েছে সেই বিরোধী দলের আসন অলঙ্কৃত করেছে এবং এই আসনে বসে বিরোধী দলে বসেও জাতীয় পতাকা তুলে দেওয়া হলো।